স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আর এই ১ ঘন্টা আপনাদের সঙ্গে আছি আমি গোলাম এবং সাথে আছি আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দিচ্ছি শিরোনাম। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার অনুমতি, মাউসের নির্দেশে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা শুরু। তিন হাসপাতাল ঘুরেও বিনা চিকিৎসায় যমজ নবজাতকের মৃত্যু, ব্যাখ্যা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে কাল, ট্রাম্প বাইডেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এবারে চলে যাচ্ছে পুরো খবরে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা এবং ব্যবহারিক ক্লাস নেওয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এর জন্য 7টি নির্দেশনা দিয়েছে ইউজিসি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। করোনার কারণে 7 মাসের বেশি সময় বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান, এতে বন্ধ আছে সব পরীক্ষাও। এই অবস্থায় সেমিস্টার পরীক্ষা এবং ব্যবহারিক ক্লাস নেওয়ার অনুমতি চায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স পর্যায়ে সর্বশেষ সেমিস্টারের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেয়ার অনুমতি দিয়েছে মঞ্জুরি কমিশন। ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার হলে এক শিক্ষার্থীর সঙ্গে অপরজনের দূরত্ব থাকতে হবে ন্যূনতম 6 ফুট। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও একই দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে হবে। এছাড়া ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার কারণে কোনো শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার ব্যবস্থা করা স্ব বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। তবে একটি প্রোগ্রামে প্রতিদিন একটির বেশি প্র্যাকটিক্যাল ক্লাস অনুষ্ঠিত হতে পারবে না এবং একটি ক্লাসে 10 জনের বেশি শিক্ষার্থী উপস্থিত থাকতে পারবে না। আর শিক্ষার্থীরা ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা পূর্বে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে। এদিকে এই সিদ্ধান্তে খুশি বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতি। ল্যাব টেস্ট ও ক্লাসের অনুমতি প্রদান করেছে। এটা একটা সঠিক পদক্ষেপ, যার ফলে অনলাইন শিক্ষার অন্যতম দুর্বলতার একটি প্রতিবিধান পাওয়া গেল। শিক্ষার্থীরা বলছেন, শেষ সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য অনেকেই আটকে ছিলেন, ফলে তারা কোনো চাকরিতে আবেদন করতে পারছিলেন না। এখন পরীক্ষা শেষ হলে তাদের জন্য ভালো হবে। কোর্সেসগুলো ডিরেক্ট করতে পারি এন্ড এক্সাম অ্যাটেন্ড করতে পারি, সো অবভিয়াসলি এটা আমাদের জন্য বেনিফিশিয়াল, প্লাস আমাদের স্কিলস ডেভেলপমেন্টের জন্য বেনিফিশিয়াল। তাদের ওই একটা ল্যাব একটা পরীক্ষার জন্য গ্র্যাজুয়েশনটা আটকে আছে। সো সরকার যে এই সিদ্ধান্তটা এতদিন একটু পরে হলেও সীমিত পরিসরে খুলে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছে, আমি এই সিদ্ধান্তটাকে সাধুবাদ জানাই। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ফি কমানোর বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনাও চান শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দেয়া অ্যাসাইনমেন্টের কাজ শুরু করে দিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা। সপ্তাহে 3টি করে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে প্রত্যেক শিক্ষার্থীকে। অনলাইন কিংবা অভিভাবকের মাধ্যমে এই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে স্ব শিক্ষা প্রতিষ্ঠানে। করোনায় স্কুলে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করতেই এই উদ্যোগ নিয়েছে অধিদপ্তর। করোনার কারণে গত 18 মার্চ থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বাতিল হয়েছে মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা। শিক্ষার্থীরা পাচ্ছেন অটো প্রমোশন। এই অবস্থায় শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করতে অ্যাসাইনমেন্ট দিচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। রোববার এ সংক্রান্ত 7টি নির্দেশনা প্রকাশ করা হয়েছে। অ্যাসাইনমেন্টের সংক্ষিপ্ত পাঠ্যসূচি অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া হয়েছে। নওরিন জান্নাত রাজধানীর একটি স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী। অ্যাসাইনমেন্ট করছেন মনোযোগ দিয়ে। কাজ শেষ হলে তার বাবা জমা দিয়ে আসবেন স্কুলে। বাসায় বসে অ্যাসাইনমেন্ট করতে পেরে খুশি সে। এমনিতে প্ল্যানিং করে রেখেছি কিভাবে করব, কিভাবে করতে হবে। আমারও ভালো লাগছে। টিচাররা আমাদেরকে অনেক হেল্প করছে, বুঝাচ্ছে যে কিভাবে করতে হবে না করতে হবে। ওনারা প্রত্যেকদিনই ডেইলি কিছু না কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীদের এবছর অটো প্রমোশন দেয়া হলেও এ উদ্যোগের কারণে তারা পড়াশোনার সঙ্গে থাকবেন।
মাওসি থেকে যারা একটা নির্দেশনা পাইছে সেই নির্দেশনা তারা 30 দিনের মধ্যে শেষ করবে, টাইম তারা শেষ করে এটা জমা করবে স্বাস্থ্যবিধি মেনে স্কুলে জমা করে আসবো, আমরা সেভাবে নির্দেশনা পেয়েছি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে এই অ্যাসাইনমেন্ট করতে হবে। সম্ভব হলে তারা অনলাইনে জমা দেবেন, না হলে অভিভাবক বা অন্য কোনো প্রতিনিধি স্কুলে জমা দেবেন। শিক্ষার্থীর অভিভাবক অথবা তাদের কোনো প্রতিনিধি গিয়ে সেটা শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবেন অথবা গ্রহণ করবেন, এবং একটি জমা দেওয়ার সময় পরের সপ্তাহের অ্যাসাইনমেন্টটি কিন্তু তারা গ্রহণ করবেন। বাসায় শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট করতে হবে বই না দেখেই, এতে তাদের সততারও চর্চা হবে, জানিয়েছে অধিদপ্তর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর নাজমুল আহসান। আপনাকে স্বাগত। এখানে দুটি বিষয়, এক হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা নেওয়া হচ্ছে, আর মাধ্যমিক শিক্ষার্থীদের কাছ থেকে শুধু অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে এতদিন ক্লাস হয়নি, তারপর তারা পরীক্ষা দিবে, এই বিষয়টি যেমন আছে, আবার অন্যদিকে শুধু অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে অ্যাসেসমেন্ট শিক্ষার্থীদের। এই দুটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে, বিষয়টির কোনো বিকল্প ছিল নাকি এই পরিস্থিতিতে এটাই আসলে একমাত্র উপায়? ধন্যবাদ আপনাকে আসলে আমাকে সংযুক্ত করে নেওয়ার জন্য। আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা কিন্তু একটা এমার্জেন্সির ভিতর দিয়ে চলছি স্বাস্থ্য খাতে। শুধু আমাদের দেশ না, সারা বিশ্বই কিন্তু এই করোনা মহামারীতে আমরা আক্রান্ত রয়েছি। এখন যে সিদ্ধান্ত সরকার নিয়েছে এর বিকল্প হয়তো ভালো বিকল্প আছে কিনা আমি জানি না। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রিসেন্টলি তারা যেসব টার্ম ফাইনাল গুলো আটকে ছিল কোনো কারণে, সেগুলো নেওয়ার চিন্তা করেছে। সেটা একটা পজিটিভ দিক আমি মনে করি, যদি তারা প্রপার স্বাস্থ্যবিধি যে গাইডলাইন গুলো দিয়েছে সেগুলো যদি মেনে তারা এই কাজগুলো করতে পারে। আর স্কুলের যে ইস্যুটা, স্কুলে ধরেন আপনি অ্যাসাইনমেন্ট না দিয়ে যদি আপনি অটো দিয়ে দিতেন, সেটাও একরকম ব্যাপার। যেহেতু সারা বছর ক্লাস হয়েছে, কিছু সংখ্যক ছাত্রছাত্রী যাদের সুযোগ ছিল তারা অংশগ্রহণ করেছে। আপনারা জানেন যে সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারেনি, তারপরে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, এটাও ছাত্রছাত্রীদেরকে কিছুটা হলেও ব্যস্ত রাখবে, পড়াশোনার ভিতরে রাখবে, তারা একটা অ্যাসাইনমেন্ট করবে, স্কুলে জমা দিবে। এটা আসলে মূল্যায়ন অমূল্যায়ন বিষয়টা আমি ঠিক ওইভাবে গ্রহণ করি না। এটা ছাত্রছাত্রীদের একটা চর্চার ভিতরে রাখা, তারা একটা শিখলো তাদের। আরেকটি বিষয়, ধরেন অন্যান্য দেশে, পৃথিবীর প্রায় বিভিন্ন দেশেই তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তারা কি পদ্ধতি অনুসরণ করছে সেগুলো কি আমরা দেখেছি নাকি, মানে তারা কি করছে আসলে সে সম্পর্কে কোনো তথ্য আছে কিনা? বুঝতে পেরেছি, তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইন সিস্টেমটা অত্যন্ত মজবুত এবং ভালো। তারা কিন্তু অনলাইনে তাদের অ্যাসাইনমেন্ট নিচ্ছে, এক্সাম নিচ্ছে, অনেক ধরনের স্পেসিফিক সফটওয়্যার পাওয়া যায় যেখানে আসলে এইগুলো করা যায়। আমাদের দেশে কিন্তু সেই ব্যবস্থাপনাটা অনেক দুর্বল, আমরা চাইলেই কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারবো না। অতএব অন্য দেশের সাথে আমাদের দেশের বাস্তবতা মিলানো যাবে না। আর আমাদের দেশে আপনি জানেন ন্যাচারাল ক্যালামিটি রয়েছে, বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, ইন্টারনেটের সংযোগের দুর্বলতা রয়েছে, মানুষের অভাব রয়েছে, এই সব এগুলো বাস্তবতা। আরেকটা বিষয়, এই যে ক্লাস হচ্ছে না এবং পরীক্ষাও তারা দিতে পারছে না, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, বিশেষত ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এরকম টেকনিক্যাল বিষয়গুলো, সেখানে ক্লাস না করার পরে যদি মানে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হয় বা অন্য শ্রেণীতে উত্তীর্ণ করা হয়, সেই ক্ষেত্রে যে ঘাটতিটা থাকবে সেটি পূরণ করার কি উপায়? ডেফিনেটলি আপনার কথা সূত্র ধরেই বলি, ঘাটতি অবশ্যই থাকবে। সমস্যা দেখতে হবে, করোনা একটা সমস্যা, আমাদের এই যে পরিস্থিতি, এডুকেশন যে এটা একটা সমস্যা। এখন দুটো সমস্যার ভিতরে আপনার তো চয়েস নাই, অল্টারনেট নাই। আপনাকে এখন কম সমস্যা যেটা সেটাই আপনাকে মেনে নিতে হবে, কেন সাময়িক প্রয়োজনে আসলে এগুলো করা হচ্ছে। এর বিকল্প তো মানে চিন্তা করাটা খুব ডিফিকাল্ট হচ্ছে। এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা যেটা সরকার সিদ্ধান্ত নিল যে আমরা পরীক্ষাটা নিতে পারবো না, আপনি জানেন যে পরীক্ষা শুরু হওয়ার সপ্তাহ দুই আগে এটা বন্ধ হয়েছে। অর্থাৎ ছাত্রছাত্রীরা যা পড়ার, যা প্রিপারেশন তা কিন্তু নিয়েছে, শুধু হয়নি এর মূল্যায়নটা। এখন মূল্যায়নের বিকল্পটা কি হতে পারে? এখন যদি আমি পরীক্ষা নিতাম আগের মতো করে, যদি একটা ক্লাসরুমে কেউ করোনায় আক্রান্ত হতো, তাহলে দেখা যায় সেটাই বাস্তবতা। ডক্টর নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে পৌরসভা নির্বাচন।
291 পৌরসভার ভোট হবে 5টি ধাপে। দুপুরে নির্বাচন ভবনে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তিনি জানিয়েছেন দ্রুতই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। পৌর নির্বাচনে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন EVM এ। নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিচ্ছে কমিশন। সীমানা জটিলতা এবং মামলাজনিত কারণে আপাতত নির্বাচন হচ্ছে না 38 পৌরসভায়। আইন অনুযায়ী পৌরসভার মেয়াদ শেষ হওয়ার আগের 90 দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। দেশের সুন্দর পরিবেশ নষ্ট করে সংঘাত সৃষ্টির পায়তারা করছে একটি মহল। তাদের গ্রেপ্তার করলেই ওঠে বাক স্বাধীনতা হরণের অভিযোগ। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের হুঁশিয়ার করে শেখ হাসিনা বলেন, দেশ এভাবে চলতে পারে না। সকাল 10:30টায় সচিবালয়ে বৈঠকে বসে মন্ত্রিপরিষদ। গণভবন থেকে এই বৈঠকে অনলাইনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, একটি মহল দেশের অগ্রগতি কিছুতেই মেনে নিতে পারছে না। দেশ ভালো অবস্থানে যাবে, অর্থনীতিতে গতি আসবে, আন্তর্জাতিক সংস্থাগুলোর আশঙ্কা পেছনে ফেলে দেশ এগিয়ে যাবে, তা ওই গোষ্ঠীর পছন্দ নয়। তাই তারা প্রায়ই সংঘাতে উস্কে দেয়, আর তাদের গ্রেফতার করলেই সরকারের বিরুদ্ধে বাক স্বাধীনতা হরণের অভিযোগ করে। সংঘাত সৃষ্টি করার জন্য বক্তব্য দেবে আর তাদের ধরলে পরে ওটা বাক স্বাধীনতা হরণ করা, এটা তো হয় না। কিন্তু আছে একটা শ্রেণী তো আছে যাদের এই ধরনের মানে সমাজকে ক্ষতিগ্রস্ত করা বা একটা গভর্নমেন্টকে ক্ষতিগ্রস্ত করা বা মানুষের জীবন নিয়ে তাদের ওটা চিন্তা নাই, চিন্তাটা ওখানে, তাদের তো অন্য একটা উদ্দেশ্য থাকে। যে ষড়যন্ত্রটা থাকে, যেটা যখন সফল করতে পারে না তখনই সমালোচনা মুখর হয়। সামনে এগোতে গেলেই তখন এই শ্রেণীটার খুব কষ্ট হয়। বৈঠকে 2021 সালে 14 দিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়। তবে ওই 14 দিনের 6 দিনই পড়েছে শুক্র শনির সাপ্তাহিক ছুটির মধ্যে। এছাড়া নির্বাহী আদেশে ছুটি 8 দিন। ঈদুল আজহা, জাতীয় শোক দিবস 15ই আগস্ট রোববার, জন্মাষ্টমী এটা সোমবার, দুর্গাপূজা বিজয়া দশমী এটা শুক্রবার পড়ছে, তো এটাও ডিপেন্ড করবে আপনার লগ্নের উপরে। ঈদে মিলাদুন্নবী মঙ্গলবার, বিজয় দিবস মঙ্গলবার, আর বড়দিন শনিবার 25শে ডিসেম্বর। এই 14 দিন, তার মধ্যে অ্যাপারেন্টলি 6 দিন ছুটির দিন মধ্যে পড়ছে। এছাড়াও মুসলিমদের জন্য 5 দিন, হিন্দুদের জন্য 8 দিন, বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য 5 দিন ঐচ্ছিক ছুটির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমানে দেশে রাজনৈতিক সংকট চলছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের এই কঠিন মুহূর্তে সাদেক হোসেন খোকার মতো রাজনীতিবিদদের প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন তিনি। 4 নভেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দোয়া অনুষ্ঠানে এইসব কথা বলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে খোকার রাজনৈতিক সহকর্মীরাও তার জীবনের নানান স্মৃতি তুলে ধরেন। পরে সাদেক হোসেন খোকার কর্মময় জীবনভিত্তিক প্রামাণ্য এবং আলোকচিত্র প্রদর্শনীরও উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। এদিকে খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে 30 অক্টোবর থেকে 6 নভেম্বর পর্যন্ত 8 দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি নেতাকর্মীরা। এখন যে সংকট, এই সংকটে, রাজনৈতিক সংকট, এই সংকটে খুব বেশি প্রয়োজন সাহস, খুব বেশি প্রয়োজন ধৈর্যের, খুব বেশি প্রয়োজন দেশপ্রেমের। চিকিৎসার আশায় একে একে 3 হাসপাতাল, তবে ন্যূনতম চিকিৎসাটুকু পেল না 2 নবজাতক। বিনা চিকিৎসাতেই পৃথিবী ছাড়তে হলো তাদের। এ ঘটনায় হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে ওই 3 হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে 48 ঘন্টার মধ্যে। পাশাপাশি তাদের চিকিৎসার ব্যাপারে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুলও দেওয়া হয়েছে। সোমবার বেলা 2:30টার দিকে হঠাৎ হাইকোর্ট প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স। বিনা চিকিৎসায় 2 নবজাতক সন্তানের মৃত্যুর বিচার চাইতে এসেছেন হাইকোর্টেরই কর্মচারী মোহাম্মদ আবুল কালাম আজাদ। ঘটনার শুরু রোববার রাতে।
স্ত্রীর প্রসব ব্যথা উঠলে তাকে নিয়ে আবুল কালাম আজাদ রওনা দেন মুগদার ইসলামিক ব্যাংক হাসপাতালের উদ্দেশ্যে। পথেই সিএনজি চালিত অটোরিকশায় জন্ম হয় অপরিণত যমজ বাচ্চার। ইনকিউবেটর না থাকায় ইসলামিক ব্যাংক হাসপাতাল তাদের নিয়ে যেতে বলে শিশু হাসপাতালে। সেখানে প্রতিদিন ইনকিউবেটর চার্জ 10,000 টাকা চাওয়া হলে নবজাতকদের সেখানে ভর্তি করাতে পারেননি পিতা। পরে নবজাতকদের নিয়ে যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, সেখানেও ভর্তিতে বিলম্ব। অবশেষে চিকিৎসক যখন অ্যাম্বুলেন্সে থাকা নবজাতকদের দেখতে যান তার আগেই থেমে যায় তাদের প্রাণস্পন্দন। এ ঘটনায় বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে ওই 3 হাসপাতাল কর্তৃপক্ষের কাছে 48 ঘন্টার মধ্যে ব্যাখ্যা চেয়েছেন। খুবই অমানবিক বলেছেন, যেটা আগে তো এদের চিকিৎসা হবে, তারপরে হয়তো টাকা পয়সা, যেটা শিশু হাসপাতালে আগে টাকা জমা দেওয়ার কথা বলেছে, ওনারা বলছে আগে তো চিকিৎসা করাতে হবে, তারপর ওই একজন স্টাফের কাছে তাৎক্ষণিক হয়তো টাকা নাই, আগে চিকিৎসা করাতো তারপর বাকিটার বিষয়টা দেখা হতো। আর এটা কোনো গরিব রোগী যদি থাকে, প্রত্যেক হাসপাতালে যদি কোনো নির্দিষ্ট ফি থাকে সেটা মকুব করার ব্যবস্থাও থাকে। এ কারণে মূলত হাইকোর্ট খুব অসন্তোষ হয়েছেন এবং এই কারণেই সুমোটো রুলটা জারি করেছেন। 2 নবজাতকের চিকিৎসায় 3 হাসপাতালের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়েও রুল দিয়েছে হাইকোর্ট। তাদের কেন চিকিৎসা দেওয়া হয় নাই, সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে 48 ঘন্টার মধ্যে ব্যাখ্যা চেয়েছেন এবং 48 ঘন্টার মধ্যে ওনারা হাইকোর্টে এর ব্যাখ্যা দেওয়ার পর পরবর্তী আদেশ দেওয়া হবে। 2 নবজাতকের মৃত্যুর ঘটনায় পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। বেনজির আহমেদ, আপনাকে স্বাগত। আমরা একটি মর্মান্তিক ঘটনা দেখলাম আজকে, কিন্তু কথা হচ্ছে যে একটি হাসপাতাল কি তাদের সেটা পারে কি না মুমূর্ষু নবজাতককে ফিরিয়ে দিতে, সেটি তার অভিভাবকের সঙ্গতি থাকুক বা না থাকুক, আমাদের চিকিৎসা আইন কি বলে, আপনাদের অধিদপ্তরের বিধান কি বলে? না, ধন্যবাদ। একটু কারেকশন করি, আমি মহাপরিচালক ছিলাম না, আমি ছিলাম পরিচালক রোগ নিয়ন্ত্রণ। আসলে আপনি যেটা বলছেন এটা আমাদের স্বাস্থ্য বিভাগের যে জরুরি স্বাস্থ্য সেবা অর্থাৎ ইমার্জেন্সি হেলথ সার্ভিস, এইটার একটা অসংগঠিত রূপ, তারই একটা বহিঃপ্রকাশ। আসলে কিন্তু জরুরি যে কোনো রোগী এরকম আসলে তাকে প্রথম কথা চিকিৎসা দিতেই হবে, এটা কেউ না করতে পারবে না এইটা। কিন্তু এটা আসলে দেখা হয় না। আমাদের দেশের জরুরি স্বাস্থ্যসেবাটা খুবই অসংগঠিত। আপনি জানেন যে বাংলাদেশে প্রায় 500টা উপজেলা হেলথ কমপ্লেক্স আছে। তো অনেক সময় দেখা যায় সেই উপজেলা হাসপাতাল থেকে কোনো রোগীকে রেফার করা হলো, কিন্তু সেটা কিন্তু জেলা হাসপাতালে হয়তো জরুরি তার চিকিৎসা দরকার, জেলা হাসপাতাল থেকে হয়তো ফিরিয়ে দিল, কিংবা রাস্তায় তার রক্তপাত হয়েই মারা গেল, উপজেলায় সেই ব্যবস্থাটা না হলো। এরকম অনেক ঘটনা আছে আমাদের জরুরি। এবং আপনি খেয়াল করে দেখেন, এই মহিলা এই যে বাচ্চা জন্ম দিলেন সিএনজিতে, তাহলে আসলে তো তার একটা অ্যাম্বুলেন্স পাওয়ার অধিকার ছিল এবং সেই অ্যাম্বুলেন্সটা হওয়া উচিত ফ্রি। ঠিক একইভাবে কেউ একজন হাসপাতালে গেলে বিভাগে তাকে এটা মানে একেবারে নিয়ম করে দেওয়া উচিত, কারণ এটা হলো জরুরি অবস্থা, তার লাইফ অ্যান্ড ডেথ। আমরা কারো জীবন নিয়ে খেলতে পারি না। এই দুটো নবজাতক শিশু, তাদের এখানে আমরা যে জীবনটা নিয়ে এক ধরনের খেলা খেললাম, যে 3টা হাসপাতালে যেও, রাজধানীতে, তবু এটা রাজধানীর বাইরেও নয়। বেনজির আহমেদ, আপনার কাছে আমি যেটি জানতে চাই, ধরেন হাইকোর্ট আজকে যেই রুল দিয়েছে, হাসপাতালগুলোর অবহেলা আছে কিনা এবং কেন বেআইনি হবে না তাদের, আপনি কি মনে করেন এখানে হাসপাতাল কর্তৃপক্ষের দায় ছিল? অবশ্যই দায় ছিল। শুধু হাসপাতাল বলি না, বরঞ্চ এই দায়টা আমরা যদি চিন্তা করি স্বাস্থ্য বিভাগের দায় কিনা তাদের দেখা উচিত। এখানে ধরেন মাননীয় মন্ত্রী স্বাস্থ্য বিভাগের, কিংবা সচিব, কিংবা অধিদপ্তরের মহাপরিচালক, কিংবা ধরেন এই হাসপাতালগুলো সাধারণত দেখেন হলো পরিচালক হাসপাতাল। তাহলে এইগুলো যদি তারা এই দায়বদ্ধতাটা নেন, এটা হাইকোর্টকে দিতে হবে বেশি, কিন্তু যেটা তারা দায়বদ্ধতাটা যদি নিতেন এবং এটা প্রতিরোধের ব্যবস্থা করতেন, তাহলে শুধু আজকের এই দুটো শিশু না, বরঞ্চ আমি মনে করি বাংলাদেশে জরুরি স্বাস্থ্য চাহিদা নিয়ে যারা যান তাদের এই সেবাগুলো যাতে নিশ্চিত হয় সেই ব্যবস্থাটা করা যাবে। কিন্তু আমাদের দায় নেওয়ার কোনো সংস্কৃতি নেই। মুশকিল হলো এইটা, কিছুতেই না।
এখন হাইকোর্ট দিয়েছেন, তারপরেও ধরেন নানাভাবে তারা ব্যাখ্যা দেবেন, নানাভাবে তারা এটা থেকে বেরিয়ে আসতে চাইবেন, এবং আমরা এর পুনরাবৃত্তি দেখব। এরকম আমরা আগেও দেখেছি ঘটনা, আজকেও শুনলাম, এবং ভবিষ্যতে হয়তো দেখব। এখন এটা প্রতিরোধের জন্য আসলে ব্যবস্থা নিতে দুটো জিনিস আছে। একটা আমাদের জরুরি স্বাস্থ্য সেবাটাকে, ইমার্জেন্সি যেটাকে আমরা মেডিকেল সার্ভিস বলি, ইএমএস, ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস, এটাকে সুসংগঠিত করা। যেমন ধরেন উপজেলায় আমাদের যারা চিকিৎসক দায়িত্ব পালন করেন তারা কিন্তু এই ব্যাপারে দক্ষ না, তারা একজন মেডিকেল অফিসার, তাদেরকে জাস্ট দায়িত্ব দেওয়া হয়। কখনো কখনো আমাদের যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছেন, যাদেরকে আমরা স্যাকমো বলি, তারাও দায়িত্ব পালন করেন। ঠিক একইভাবে আপনি যদি অ্যাম্বুলেন্সগুলো দেখেন, সেখানে কিন্তু কেউ প্রশিক্ষিত না, একজন ড্রাইভার আছেন, একজন হেল্পার আছেন। তাহলে সবগুলো জায়গাতে কিন্তু এই সমস্যাটা রয়েছে। অবশ্যই আমরা আশা করব যেন এমন ঘটনা আর না ঘটে। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর বেনজির আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে ব্যাহত হচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা। সংকট দেখে অনেক রোগী চলে যাচ্ছেন অন্যত্র, ভোগান্তির মধ্যে আছেন চিকিৎসাধীন রোগীরাও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিবাদমান দুপক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে, তবে বিরোধ মামলা পর্যন্ত গড়ানোয় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। অসুস্থ বোনকে নিয়ে রোববার দুপুরে হাসপাতালে এসেছিলেন হালিমা, কিন্তু ডাক্তার দেখাতে না পেরে মুমূর্ষু বোনকে নিয়ে অসহায় হয়ে ঘুরছিলেন হাসপাতালের বিভিন্ন বিভাগে। শনিবার থেকে 3 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সব ওয়ার্ডেই একই অবস্থা। দ্রুত এই অবস্থার সমাধান চেয়েছেন কর্মরত চিকিৎসকরাও। ডাক্তার ধর্মঘট থাকে তাহলে রোগী কোথায় যাবে, তার চিকিৎসা কিভাবে পাবে, সেবা দেবে কারা? মাঝে মাঝে ওই সিস্টার আসে, মানে এরা যা করে ওইটাই করে, নাইলে না। ইন্টার্নিয়ার হচ্ছে যে কোনো একটা হসপিটালের সবচেয়ে বড় শক্তি, তারা আমাদের সব কাজে সব রকম হেল্প করে। বর্তমান যে পরিস্থিতি বরিশালে যে ডাক্তার ডিফিসিয়েন্সি, যার জন্য আমরা যে কয়েকজন আছি তার জন্য খুব ভয়ঙ্কর অমানবিক প্রেশার হয়, তাতে সুষ্ঠু চিকিৎসাটা ব্যাহত হয়। 91 জন চিকিৎসকের সাথে এই হাসপাতালে চালিকা শক্তি 153 জন ইন্টার্ন চিকিৎসক, কিন্তু কর্মবিরতিতে থাকায় তৈরি হয়েছে অচল অবস্থা। সংকট মোকাবেলায় কয়েক দফা বৈঠকে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। আমরা সব দিকে চেষ্টা করতেছি, আমরা চেষ্টা অব্যাহত থাকবে। আমরা সবচেয়ে বেশি চাই সবাই মানের দিয়ে থাকবে, এটা সবচেয়ে বড় কথা, এবং রোগীরা যত সেবাটা পায় সেই চেষ্টা আমরা করব। গত 21 অক্টোবর সহকারী রেজিস্ট্রার মাসুদ খান, শিক্ষানবিশ চিকিৎসকদের সভাপতি সজল পান্ডে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সহ আরও 8 থেকে 10 জনের বিরুদ্ধে তার উপর হামলার অভিযোগ করেন পরিচালকের কাছে। পরদিন ইন্টার্ন চিকিৎসকরা একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেওয়ার পাল্টা অভিযোগ আনেন মাসুদের বিরুদ্ধে। এরপর 30 অক্টোবর 10 জন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন ডাক্তার মাসুদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনায় আরও 25 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 20 এবং নারী 5 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5,966 জনের। 113টি ল্যাবে 24 ঘন্টায় 12,891 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,736 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.47%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,10,988 জনে। সুস্থ হয়েছেন আরও 1,961 জন। এ নিয়ে মোট সুস্থ 3,27,901 জন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ কাল জনমত জরিপ বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4 রাজ্য সহ প্রায় পুরো দেশেই এগিয়ে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। শুধুমাত্র ব্যাটল স্টেট হিসেবে পরিচিত আইওয়াতে এগিয়ে আছেন ট্রাম্প। জয় নিশ্চিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে এমন রাজ্যগুলোতে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন ট্রাম্প এবং বাইডেন। কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, এ নিয়ে আগ্রহ গোটা বিশ্বে। মঙ্গলবারের ভোট গ্রহণের আগে শেষ মুহূর্তের জনমত জরিপের ভিত্তিতে চলছে নানা আলোচনা। গার্ডিয়ানের জরিপ বলছে ফল নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজ্য আইওয়াতে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের চেয়ে 7 পয়েন্ট এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
গতবারের নির্বাচনেও অল্প ব্যবধানে এই রাজ্যে জিতেছিলেন ট্রাম্প। তবে আইওয়াতে এগিয়ে থাকলেও এই জরিপ বলছে বাকি সব রাজ্যেই ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন। নিউ ইয়র্ক টাইমসের জরিপও 4 গুরুত্বপূর্ণ রাজ্য অ্যারিজোনা, ফ্লোরিডা, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে বাইডেনকে এগিয়ে রেখেছে। শেষ মুহূর্তের প্রচারে ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন দুই প্রার্থী ট্রাম্প ও বাইডেন। ভোটের আগে মিশিগান, আইওয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও ফ্লোরিডা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে সমাবেশ করছেন ট্রাম্প। যুক্তরাজ্যের প্রেসিডেন্ট নির্বাচিত হয় ইলেকট্রাল ভোটে। জয়ের জন্য 538 ভোটের মধ্যে প্রয়োজন হয় 270টি। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক, ইলিনয়, পেনসিলভেনিয়া, ওহাইও, জর্জিয়া, মিশিগান, নর্থ ক্যারোলাইনা, নিউ জার্সি এই 11 রাজ্যে রয়েছে 270টি ইলেকট্রাল ভোট। তাই এই রাজ্যগুলোতে যিনি জয় পাবেন তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত হবে। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সাথে নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছেন সহকর্মী এস এম সুলাইমান। সুলাইমান, জানতে চাই যে সবশেষের সমীকরণ এখন কি বলছে? জো বাইডেন এগিয়ে আছেন আমরা দেখছি, সার্বিকভাবে পর্যবেক্ষণ বা জরিপ সবকিছু মিলে কি মনে হচ্ছে? অগ্রিম ভোট শেষ হয়ে গেছে। আজকে অগ্রিম ভোট, গতকালকে রোববার অগ্রিম ভোট শেষ হয়েছে। আগামীকাল চূড়ান্ত ভোট। আজকে কোনো ভোট নেই, আজকে কেন্দ্রগুলো প্রস্তুতি নিচ্ছে চূড়ান্ত ভোটের জন্য। তো আপনি যেমনটা বলেছেন যে আসলে যতটা ব্যবধান নিয়ে শুরু হয়েছিল যে অগ্রিম ভোট এবং অ্যাবসেন্টি ব্যালট অর্থাৎ মেইল ভোট, অতটা ব্যবধান এখন আর আসলে নেই। আমি গতকালকে এবং আজকে বিভিন্ন এখানকার রিপাবলিকান এবং ডেমোক্রেটের অনেক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, ভোটারদের সাথে কথা বলেছি। আসলে গত কয়দিনে ট্রাম্প এবং জো বাইডেন যেভাবে রাজ্যগুলো, বিশেষ করে আপনার যে রাজ্য ঘুরে বেরিয়েছে, যে 8টা রাজ্য যে যার উপরে নির্ভর করছে ক্ষমতা এবং মূল নির্বাচন, সে 8টা রাজ্য যেভাবে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রতিদিন 4-5টা রাজ্য করে একজনের গণসংযোগ করছেন, এতে দুইজনের ভোটের সমতা এবং ব্যবধান অনেকটা কমিয়ে এসেছে, প্রায় কাছাকাছি। গতকালকে পর্যন্ত আমার কাছে যে হিসাব জো বাইডেন এগিয়ে আছে 45% এবং ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছে 44%। খুব কাছাকাছি এবং খুব হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। এবং আজকে যেমনটা জানান যে আজকে সোমবার, আজকে শেষ নির্বাচনের প্রচারণা। আজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন উইসকনসিন এবং অ্যারিজোনাতে। অপরদিকে এই প্রথম কমলা হ্যারিস এবং জো বাইডেন পেনসিলভেনিয়াতে আজকে সারাদিনে তিনি গণসংযোগ করবেন, দুই প্রেসিডেন্ট প্রার্থী এবং ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আসলে এখানকার ওয়েদার অনেকটাই ভালো। আর গতকালকে পর্যন্ত 93 মিলিয়ন ভোট এখানে পড়েছে। তাদের মধ্যে বেশিরভাগ ভোটে হচ্ছে মেইল ভোট, যেটা পোস্ট অফিসের মাধ্যমে গেছে। একটা বিষয় আপনাকে, গতকালকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানকার বিভিন্ন জনসভায় তিনি যেমনটা বলেছেন যে উনি যদি খুব কাছাকাছি ব্যবধানও যদি 3 তারিখের নির্বাচনে যদি বিজয়ী হন, তাহলে উনি ওই দিনে আগামীকালে উনি ভিক্টরি ঘোষণা করবেন এবং উনি ভিক্টরি দেবেন। কারণ খুব কাছাকাছি থাকলে উনি অ্যাবসেন্টি ব্যালটের জন্য অর্থাৎ মেইল ভোট কাউন্টের জন্য উনি অপেক্ষা করবেন না। প্রয়োজনে মেইল ভোট কাউন্টের জন্য উনি বিভিন্ন রাজ্যে হয়তো উনি আইনি লড়াইয়ে যাবেন এবং সেটাই উনি আইনি লড়াই ফাইট করবেন যে মেইল ভোটের বিষয়ে। এই ছিল আসলে আমাদের কাছে। আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা এবারে চলে যাচ্ছি ফ্লোরিডায়। সহকর্মী জাহিদ হোসেন আছেন আমাদের সাথে। জাহিদ, একটু ফ্লোরিডার সবশেষ অবস্থা জানতে চাই। সেখানে কে আগে আছেন, কোন প্রেসিডেন্ট আগে আছেন এবং আগাম ভোটের সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। মমিতা, সুলাইমান যেমন বলছিল, ফ্লোরিডার অবস্থাও একই রকম, হাড্ডাহাড্ডি লড়াই। এবং জানেন যে ঐতিহাসিকভাবে ফ্লোরিডা মোটামুটি ভাবে প্রেসিডেন্ট নির্বাচনে একটা নিয়ামক হিসেবে কাজ করে। এই বছরে তার ব্যতিক্রম না। আপনি বলছিলেন, যদি জনমত জরিপের কথা বলি তাহলে ওয়াশিংটন পোস্টের যে জরিপ, সেখানে দেখা যাচ্ছে যে বাইডেনের চাইতে ট্রাম্প ফ্লোরিডাতে খানিকটা এগিয়ে আছে। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের যে জরিপ, তারা কিন্তু শেষ মুহূর্তে বলছেন যে এখানে ট্রাম্পের চাইতে বাইডেন এগিয়ে আছে। তবে সব মিলিয়ে ফ্লোরিডায় খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে কয়েকটি জায়গায় যেখানে দেখা যাচ্ছে যে গত বছরে এখানে 1,13,000 ভোটে ট্রাম্প জিতেছিল। ফলে এখানে ডেমোক্রেটদের একটা বড় চ্যালেঞ্জ যে তাদের ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া। আগাম ভোটের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে গত বছরের তুলনায় অনেক বেশি আগাম ভোট পড়েছে এবং জানেন যে এবার মোটামুটি ইতিহাস তৈরি হয়েছে আগাম ভোট করার ক্ষেত্রে। তবে সবকিছু ছাপিয়ে যেটি বড় হয়ে উঠছে সেটা হচ্ছে যে ভোটারদের মধ্যে এবং সাধারণ জনগণের মধ্যে কিছু আতঙ্ক আমরা দেখছি, যেটা আসলে আমেরিকান নির্বাচনে
ভোটের পরবর্তী পরিস্থিতি কি হবে সেগুলি নিয়ে মানুষের মধ্যে শঙ্কা আছে, আতঙ্ক আছে। তো রহমান যেটি বলছিল যে প্রেসিডেন্ট পরিস্থিতি দেখলে তিনি ভোটের রাতেই নির্বাচিত ঘোষণা। ফ্লোরিডা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এর আগেও আমরা দেখেছি, কিন্তু ফ্লোরিডার ক্ষেত্রে আমরা দেখেছি গত 40 বছর ধরে নির্বাচিত যে প্রেসিডেন্ট থাকে তাকেই তারা ভোট দিচ্ছেন, সেরকম ইতিহাস আমরা দেখেছি। এবং এবার আমরা দেখেছি যে ফ্লোরিডার যে অবস্থা সেটি পতন উন্মুখ এবং অনেক বেকার আছেন সেখানে, তারাও ভাতা চেয়েছিলেন, নানান ধরনের ফ্রাস্ট্রেশন সেখানে আছে। সেক্ষেত্রে ট্রাম্পের একটি হতাশার জায়গার কথা বলা হচ্ছিল, বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি। এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এখানে একটা বিষয় হচ্ছে যে ফ্লোরিডার জনসংখ্যা কিন্তু নানান ধরনের, অর্থাৎ এখানে অনেক বেশি ইমিগ্রেন্টের সংখ্যা অনেক বেশি, আফ্রিকান আমেরিকান অনেক বেশি, হাইটিয়ান এবং কিউবান, এবং তাদের পলিটিক্যাল অ্যালাইনেশনও এক এক দিকে, ফলে এখানে কম্পিটিশনটা অনেক জটিল। এবং এই জটিলতায় আমরা দেখেছি যে গত নির্বাচনে হিলারি ক্লিন্টনের জন্য যেটি সমস্যা ছিল সেটা হচ্ছে যে তিনি আফ্রিকান আমেরিকান ভোটার, যেটা তার ভোট ব্যাংক, তাদেরকে কিন্তু ভোট কেন্দ্রে সেভাবে নিতে পারেননি, যেটা বিল ক্লিন্টন বা বারাক ওবামা নিতে পেরেছেন। এবং সেই জন্যই বারবার বারাক ওবামাকে ফ্লোরিডাতে নির্বাচনী প্রচারণায় বাইডেন আনছে, এবং সেটা তারা মনে করছে যে যদি ওবামা চূড়ান্ত লড়াই কালকে সবশেষ অবস্থা আসলে জানা যাবে কালকে কে জিতছেন, ট্রাম্প না বাইডেন। সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা কালকে আপনাদের কাছ থেকে জানবো। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাত 9টার বাংলাদেশে এই পর্যায়ে আমরা খেলার খবরে যাব এবং জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ইয়ো টেস্ট ট্রায়ালে তামিম সহ 7 ক্রিকেটার, নতুন পদ্ধতি ব্যবহারে ফিটনেসে উন্নতির লক্ষ্য। ঘরের মাঠে নেপালকে হারাতে মরিয়া জামাল ভুঁইয়া, প্রস্তুতি ম্যাচ খেলে ছন্দে ফেরার প্রত্যয়। ঘরের মাঠে নেপালকে হারাতে মরিয়া জামাল ভুঁইয়া, প্রস্তুতি ম্যাচ খেলে ছন্দে ফেরার প্রত্যয় তার। এই খবরটি বলবো আমরা কিছুক্ষণ পরে। এখন যাচ্ছি বঙ্গবন্ধু টি-20 কাপ নিয়ে। আসন্ন বঙ্গবন্ধু টি-20 কাপে ক্রিকেটারদের ফিটনেস দেখতে হবে ইয়ো টেস্টে। তারই ধারাবাহিকতায় প্রথম দিন ট্রায়াল দিয়েছেন তামিম সহ জাতীয় দলের 7 ক্রিকেটার। সর্বোচ্চ 22.1 নম্বর তুলেছেন পেসার আল আমিন। বিসিবির প্রধান চিকিৎসক বলেছেন, আধুনিক এই পদ্ধতির সঙ্গে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং হলেও ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে সাহায্য করবে ইয়ো টেস্ট। টাইগারদের ফিটনেস পরীক্ষায় এতদিন বিপ টেস্ট অনুসরণ করা হতো, এই প্রথম মানদণ্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে ইয়ো টেস্ট। যদিও ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় অনেক আগে থেকেই ব্যবহৃত হচ্ছে এই পদ্ধতি। ভারতে ইয়ো টেস্টের ন্যূনতম মানদণ্ড 16.1, পাকিস্তান ও শ্রীলঙ্কায় 17.4, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে 19। বিপ টেস্ট ও ইয়ো টেস্ট অনেকটা কাছাকাছি। মূল পার্থক্য, বিপ টেস্টে বিভিন্ন ধাপে দৌড়াতে হয় টানা, ইয়ো টেস্টে বিভিন্ন ধাপের মধ্যে 5 থেকে 10 সেকেন্ড বিরতি নেওয়ার সুযোগ থাকে, তবে ধাপগুলোতে পর্যায়ক্রমে কমে আসে দৌড়ানোর সময়। ক্রিকেটারদের সাধারণত স্ট্যামিনা, স্ট্রেংথ, পাওয়ার, ফ্লেক্সিবিলিটি, এজিলিটি এ ধরনের বেশ কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এর মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা হচ্ছে এন্ডুরেন্স অথবা স্ট্যামিনা বা দমের পরীক্ষা। এই দমের পরীক্ষার জন্য সারা পৃথিবীতে বেশ কিছু পদ্ধতি প্রচলিত আছে, যার মধ্যে বিপ টেস্ট অথবা ব্লিপ টেস্ট এবং ইয়ো টেস্ট খুবই জনপ্রিয়। প্রথম দিন ট্রায়ালে অংশ নেওয়া ক্রিকেটারদের বেঞ্চমার্ক বেঁধে দেওয়া হয় 17-18। 7 ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ 22.1 তুলেছেন পেসার আল আমিন। বিপ টেস্টের মতো হলেও ইয়ো ফিটনেস পরীক্ষা অন্যগুলোর চাইতে কঠিন ও কষ্টসাধ্য। জাতীয় দলের আগে এইচপি স্কোয়াডের অনুশীলন শুরুর দিনেই হয়েছে ইয়ো টেস্ট। বিপ টেস্টে 11 অথবা 11-র উপরের স্কোরকে সাধারণত সন্তোষজনক বলে ধরে নেওয়া হয় এবং অনেক ক্রিকেট কোচ অথবা ক্রিকেট অথরিটি 11-র উপরের স্কোরকে বেঞ্চমার্ক বলে মনে করেন। আর ইয়ো টেস্টে 16-17 এরকম স্কোরকে অনেকেই সন্তোষজনকভাবে ধরে নেয়। এ মাসের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াচ্ছে টি-20 কাপ। তার আগে ইয়ো টেস্ট দেবেন ক্রিকেটাররা, পাশ করলেই মিলবে 20 ওভারের ক্রিকেট খেলার ছাড়পত্র। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রেসিডেন্টস কাপে ব্যর্থ যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী, হতাশা থেকে মুক্তি পাওয়ার সুযোগ সামনে টি-20 কাপে।
তার আগে ভালোভাবেই প্রস্তুতি সারছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। মিরপুর হোম অফ ক্রিকেটে এইচপি ইউনিটের 2 দিনের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন আকবর, খেলেছেন 136 রানের দারুণ এক ইনিংস। টিম এ এর হয়ে 50 পেয়েছেন শাহাদাত হোসেন এবং শামীম পাটোয়ারি। 6 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন শাহাদাত, শামীম করেছেন 67 রান। দিন শেষে আগের 7 উইকেটে 406 রানে ইনিংস ঘোষণা করে আকবরের দল। সফল বোলার শরীফুল ইসলামের শিকার জোড়া উইকেট। দ্বিতীয় দিন ব্যাট করবে বি টিম। নেপালের বিপক্ষে জয়ের জন্য ক্ষুধার্ত এক দলকে দেখার বিশ্বাস জামাল ভুঁইয়ার। ম্যাচের জন্য প্রস্তুত হতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই বলছেন অধিনায়ক। আর সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের মতে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার মধ্য দিয়ে প্রত্যাশিত ফিটনেস ফিরে পাবেন ফুটবলাররা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজও অনুশীলন করেছেন 34 ফুটবলার। The 13, I think you will see a Bangladeshi team who is hungry, who want to win, because you know all you guys you keep talking about hey তোমরা দুইবার যে নেপালের সাথে হারছো এই এটা কি, so of course it's in the players mind that we want to win this match and you know we have to win. অধিনায়কের কথায় লক্ষ্য স্পষ্ট, যে কোনো মূল্যেই নেপালকে হারাতে মরিয়া বেঙ্গল টাইগার্স। শুধু দীর্ঘদিন পর মাঠে ফেরার হিসেবটাই নয়, প্রতিপক্ষের কাছে শেষ দুবার হারের স্মৃতিও তো তরতাজা। বদলে যাওয়া প্রেক্ষাপটে বাজে স্মৃতি ভুলে নতুন শুরুর উপলক্ষ জামালদের। কিন্তু ফুটবলারদের ফিটনেস নিয়ে শঙ্কা কাটছে না। প্রস্তুতি ক্যাম্প সপ্তাহ পেরোলেও ফিটনেস টেস্টে আপ টু দ্য মার্ক ট্যাগ মিলেছে অল্প কয়েকজনের। সে তালিকায় এগিয়ে বসুন্ধরা কিংসের হয়ে আগে থেকে অনুশীলনে থাকা ফুটবলাররা। শেষ পর্যন্ত পরিস্থিতি না বদলালে সেরা একাদশ খুঁজতেই কি হিমশিম খেতে হবে ম্যানেজমেন্টকে? তারেক কাজীর মতো নতুন ডাক পাওয়া ফুটবলারদের উপর কতটা আস্থা দলের? অবশ্যই সমস্যা হবে, কারণ অনেক দিন পর। সো বাট we have to practice hard, as I said. We have to আমরা সব tactical fitness মানে সব all the aspects we have to train that, otherwise we will have problems, honestly speaking. If you have been in a team in a long time, তার তোমার confidence level অনেক high, but if you're just new to a team you'll be a little bit shy. Tariq same, but he's doing well. কেবল ফিটনেস আর স্কিল ট্রেনিংয়ে সীমাবদ্ধ থাকেনি সোমবারের অনুশীলন। আধ ঘন্টা স্বল্প পরিসরে হয়েছে প্রস্তুতি ম্যাচও। নেপালের বিপক্ষে নামার আগে আরও বেশি প্রস্তুতি ম্যাচের প্রয়োজন দেখছেন সহকারী কোচ। অনেক দুর্বলতা চোখে পড়েছে, ফিটনেসে ঘাটতি আছে, বেশি সময় বল পায়ে রাখতে পারছে না অনেকেই। এসব দূর করতে আরও বেশি ম্যাচ খেলতে হবে। পুরো মাঠ জুড়ে খেলার অভ্যাস ফেরানো প্রয়োজন। অনুশীলনের সময় হাতে ব্যথা পেয়েছেন অভিজ্ঞ ফুটবলার মামুনুল ইসলাম। ছোটখাটো ইনজুরিতে ভুগছেন আরও কয়েকজন। ম্যাচের সময় যতই ঘনিয়ে আসছে চিন্তাও বাড়ছে ম্যানেজমেন্টের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল খেলার খবরে। এবারে ভিন্ন প্রসঙ্গ। ঘুঘু পাখির গ্রাম বোয়ালমারি। এখানে হাজারো ঘুঘুর দেখা মিললেও হাত পাতে না কেউ। তাই তো সীমান্তের উপজেলা তেঁতুলিয়ার এই গ্রামটিতে নির্ভয়ে ঘুরে ফেরে ঘুঘুর দল। মাঠ ঘাট পথ প্রান্তর পরিণত হয়েছে ঘুঘুর অভয়ারণ্যে। পাখির কলকাকলিতে দিনভর মুখরিত থাকে পুরো এলাকা। আর এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছে পরের খবরে। ঢাকায় ফ্রান্স দূতাবাস অভিমুখে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের নেতাকর্মীদের মিছিল পুলিশের বাধায় শান্তিনগর মোড়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এর আগে ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কার্টুন আঁকার প্রতিবাদে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠনের হাজার হাজার কর্মী সোমবার বায়তুল মোকাররমের উত্তর গেইটে জড়ো হন। মিছিল নিয়ে তারা গুলশানের ফ্রান্স দূতাবাসের দিকে অগ্রসর হতে চাইলে শান্তিনগর মোড়েই তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, দেশে ফ্রান্সের দূতাবাস বন্ধ করা, ফরাসি পণ্য বর্জন এবং সংসদে নিন্দা প্রস্তাব পাশের দাবি জানান হেফাজত ইসলামের কেন্দ্রীয় মহাসচিব জুনাইদ বাবুনগরী। ফ্রান্সের একটি সাময়িকীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ চলছে। বাংলাদেশেও ধর্মভিত্তিক সংগঠনগুলো প্রতিবাদ জানানোর পাশাপাশি ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানায়। এর অংশ হিসেবে সম্মিলিত ইসলামী দলগুলো ব্যানারে শুক্রবার এক সমাবেশ থেকে 2 নভেম্বর ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে।
রাজধানীর মতিঝিল প্রেস ক্লাব এবং কাকরাইলে সড়ক বন্ধ থাকায় আজ বিপাকে পড়েন এসব রুটে চলাচলকারীরা। এর প্রভাব পড়েছে শান্তিনগর সহ আশপাশের অলিগলিতেও। মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতের ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি থাকায় পুলিশের নিষেধাজ্ঞায় এই স্থবিরতা। হেফাজতে ইসলামের ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর মতিঝিল এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ। ফকিরাপুল, দৈনিক বাংলা, প্রেস ক্লাব ও কাকরাইল এলাকায় যান চলাচল বন্ধ থাকে। বিকল্প পথে গণপরিবহন চলায় ওইসব এলাকায় তৈরি হয় যানজট। অলিগলিতেও ছড়িয়ে পড়ে যানজটের বিশৃঙ্খলা। নাইটেঙ্গেল হয়ে কাকরাইল অভিমুখ এবং ফকিরাপুল মোড়ের পশ্চিম অংশের দৈনিক বাংলা মোড় বন্ধ রাখে পুলিশ। এতে বিপাকে পড়েন এই রুটে চলাচলকারীরা। মতিঝিল থেকে এখানে আসা পর্যন্ত 2.5 ঘন্টার মতো হবে রাস্তা। প্রচুর জ্যাম, পুরো একদম রাস্তাঘাট বন্ধ। জনগণের তো কষ্টটা কেউ বুঝে না। 3 ঘন্টার মতো সময় লাগছে, যাব শ্যামলী। আজকে সারাদিনে যেতে পারবো কিনা জানি না, পরিস্থিতি খুবই খারাপ। মিরপুর, গাবতলী ও সাভারগামী রুটের যাত্রীরা চলাচল করে এই রুটে। এদের মধ্যে কেউ কেউ আবার রোগী নিয়ে পড়েন বিপাকে। রুগী নিয়ে আসছি, আজ থেকে 4 ঘন্টা হয়ে গেছে, এখনো আমি এই জায়গাতে আটকা পড়ে রয়েছি। যাত্রাবাড়ি থেকে এখানে আসতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগছে। পুরো রাস্তা ওইখানে সাথে বসে পুরো রাস্তাটা ব্লক। ট্রাফিক পুলিশ জানায় হেফাজতের কর্মসূচি থাকায় কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এ কারণে সৃষ্টি হয় যানজট, যা সামাল দিতে হিমশিম খেতে হয় ট্রাফিক বিভাগকে। নাইটেঙ্গেলে ডাইভারশন আছে, আমাদের দৈনিক বাংলা ডাইভারশন আছে। যারা শান্তিপূর্ণভাবে তারা তাদের প্রোগ্রাম শেষ করে চলে গেলে আমরা ডাইভারশন উদ্ধার করে দেবো। এর ফলে একটু যানজটের সৃষ্টি হয়েছে। হেফাজতের কর্মসূচির কারণে রাজধানীর এসব এলাকায় বেলা 11টা থেকে দুপুর 1:30 পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ রাখে পুলিশ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ প্রকাশের কারণেই চট্টগ্রামের সাংবাদিক গোলাম সারওয়ারকে অপহরণ করে নির্যাতন করা হয়েছে দাবি তার সহকর্মীদের। তাকে উদ্ধারে পুলিশের নির্লিপ্ততার অভিযোগ তুলে সাংবাদিক নেতারা এর সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছেন। এদিকে হাসপাতালে সারওয়ারের শারীরিক অবস্থার উন্নতি হলেও তিনি মানসিকভাবে এখনো বিধ্বস্ত বলছেন চিকিৎসকরা। রোববার রাত 8:45 সীতাকুণ্ডের কুমিরা বাজার থেকে উদ্ধারের সময় প্রায় অচেতন ছিলেন সারওয়ার। ভীত সন্তপ্ত সারওয়ার উদ্ধারকারীদেরকেও অপহরণকারী ভেবে নেন, আর তাই পা জড়িয়ে ধরে বাঁচতে চেয়েছিলেন নির্যাতন থেকে। সহকর্মীরা বলছেন, সারওয়ারের এই আরতি থেকে অনেকটাই স্পষ্ট সংবাদ প্রকাশের জেরেই অপহরণের পর টানা 4 দিন ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছেন তিনি। কি সংবাদ প্রকাশ করেছিলেন সারওয়ার, আর কারা এই নির্যাতনকারী, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তারা মনে করছেন সম্প্রতি চট্টগ্রামে ক্যাসিনো ব্যবসা আর এক প্রভাবশালীর ভূমি দখল নিয়ে সারওয়ারের সংবাদ প্রকাশই এই ঘটনার পেছনের মূল কারণ। নিঃসংক্রান্ত কারণেই তাকে অপহরণ করা হয়েছে। আমরা চাই এটা যারা করেছেন প্রশাসন, পুলিশ প্রশাসন তাদেরকে চিহ্নিত করবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে। নিখোঁজ হওয়ার সময় সারওয়ারের মুঠোফোন থেকে বেশ কয়েকবার পরিবারের কাছে ফোন এলেও তার অবস্থান নির্ণয় করতে পারেনি পুলিশ। অপহরণকারীরা তাকে ফেলে রেখে না গেলে পুলিশ আদৌ সারওয়ারকে উদ্ধার করতে পারত কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে পুলিশ বলছে ঘটনায় জড়িতদের শিগগিরই ধরা হবে। উনি যে একটা ট্রমার ভিতরে আছেন এটাকে লক্ষ্য করে আমরা ওনাকে কম্পোজ হওয়ার জন্য সময় দিচ্ছি। এর পাশাপাশি আমরা প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে কিছু লিড পেয়েছি, একেবারেই পাইনি তা না, আমরা সেটাকে এখনো এক্সপ্লোর করছি। উদ্ধারের পর থেকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন সারওয়ার। চিকিৎসকরা বলছেন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও মানসিকভাবে চরম বিধ্বস্ত তিনি। আমরা একটা বোর্ড গঠন করেছি, তাকে কাউন্সিলিং এর প্রয়োজন হয়, এই জন্য সাইকিয়াট্রিক, শুধুমাত্র এই পারপাসে আমরা সাইকিয়াট্রিক স্পেশালিস্ট রেখেছি এবং আর যেটা অর্থোপেডিক্স, সার্জারি, মেডিসিনেরা শরীরের কোনো ইন্টারনাল কোনো প্রবলেম বা কোনো কিছু যদি থেকে থাকে সেগুলোকে আমরা ইভালুয়েট করব। 28 অক্টোবর রাতে চট্টগ্রাম শহরের বাসা থেকে চন্দনাইশে গ্রামের বাড়ি ফেরার পথে নিখোঁজ হন সাংবাদিক গোলাম সারওয়ার। তিনি সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার এবং সিটি নিউজ নামে একটি অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঘুঘু পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে তেতুলিয়ার সীমান্তবর্তী বোয়ালমারি গ্রাম। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ওই এলাকার বাঁশঝাড়, গাছপালা, ফসলের মাঠে দেখা মেলে হাজার হাজার ঘুঘুর। পাখির আনাগোনায় যেন মুখরিত থাকে পুরো এলাকা। পঞ্চগড় সদর থেকে 25 কিলোমিটার উত্তরে ভারতীয় সীমান্ত এলাকা তেতুলিয়া উপজেলার বোয়ালমারি গ্রাম। প্রতিদিন ভোরে ভারতীয় চা বাগান এবং
আশপাশের এলাকা থেকে হাজার হাজার ঘুঘু পাখি এসে জড়ো হয় এই গ্রামে। পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে গোটা গ্রাম। চালকলের চাতালে খাবার এবং স্থানীয়দের সচেতনতায় নিরাপত্তা পেয়ে দিন দিন বাড়ছে পাখির সংখ্যা। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই এই ঘুঘুর মনোমুগ্ধকর দৃশ্য দেখি। ঘুঘু ঝাঁকে ঝাঁকে আসে লক্ষ লক্ষ। এখানে আসে 3 টাইমই খাওয়া যায়, আর 12 মাসই আসে। আমরা কখনো ঘুঘু এগুলো পিটাই না বা কাউকে মারতেও দেই না। এলাকার লোকজন, বাইরের লোকজন অনেকে দেখতে আসে। পাখিগুলো রক্ষায় সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকেরা। এটা প্রকৃতির ভারসাম্য রক্ষায় কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই বিপুল পরিমাণ পাখি যাতে আমরা এখানে সংরক্ষণ করতে পারি, আমাদের এলাকায় যেহেতু একটা নির্দিষ্ট এরিয়ায় এত পরিমাণ পাখি আসছে, সেগুলোকে আমাদেরকে কিভাবে সংরক্ষণ করতে হবে এই বিষয়গুলোর প্রতি নজর দেওয়া উচিত। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পর্যটন উন্নয়নে বোয়ালমারী গ্রামে পাখির নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলতে প্রশাসনও প্রয়োজনীয় উদ্যোগ নেবে এমন আশা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং